আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসের নির্দেশ করে না। নিজেতে বাইসের সম্পন্ন করবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। সপ্তাহের শেষ দিন ইন্ডেক্স আলোচনা নিয়ে কথা বলবো। আর হচ্ছে ব্যাংক সেক্টর নিয়ে একটু কথা বলতে হবে। মিউচুয়াল ফান্ড, বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, বিশেষ করে মার্জিন রুল 2025 যেটা জনমত যাচাইয়ের জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের ওয়েবসাইটে দিয়েছে। এটার ইমপ্যাক্ট মার্কেটে কতটুকু আছে, আর নির্বাচন আদৌ হবে কি না, নির্বাচন নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। তো ইন্ডেক্স আলোচনা যদি আজকে বলি 4 পয়েন্টের মতো মাইনাস। আমি 1 মিনিট চার্ট নিয়ে আগে বলি। 1 মিনিট চার্টটা আসলে আজকে যেখানে ছিল বেশিরভাগ সময় কিন্তু মাইনাসে ছিল। সর্বোচ্চ কালেকশন করার চেষ্টা করছে, একেবারে যদি বলি নিচে নিয়ে আসছে, অনেক নিচে নিয়ে আসছে। কালেকশন যে খুব বেশি করতে পারছে আমি সেটা বলবো না। কেন করতে পারে নাই? ভলিউম অনেক কম। মানে ইন্ডেক্স ফালানো হয়েছে শেয়ারগুলোকে নেওয়ার জন্য, আজকে কাজটা করা হয়েছে, কিন্তু নিতে পারে নাই। কারণ ভলিউম 766 কোটি টাকার ভলিউম আজকে অনেক কমে গেছে বিগত 2-3 দিনের তুলনায়। তো সেই হিসাবে কালেকশন হয় নাই। অ্যাডভান্সে যদি আমি বলি 116টা, ডিক্লাইন 204টা, আনসেন্স 72টা। টপে আজকে আইএসএন লিমিটেড, এই স্টকটার ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে চিঠি দেওয়া হয়েছে। তারা বলছে, আইএসএন বলছে তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই, কেন দাম বাড়তেছে তারা জানে না। এটা একটা চিঠি দেওয়ার দরকার হয়, আর কোম্পানি থেকে একটা কথা, এরকম একটা কথা সবসময় বলা হয়। এটা কেন চিঠি দেয় আর তারাই বা কেন এগুলো বলে, এটা কোনো ব্যাখ্যা নেই, এরকমই আর কি। এরপর হচ্ছে সমতা লেদার, সালভো কেমিক্যাল। এখানে আমি যে বিষয়গুলোটা বলবো সেটা হচ্ছে গত 3 দিন আগে লো ফিডের যে স্টকগুলো বাড়ছে, ওই টাইপের স্টকগুলো কিন্তু আজকে খুব বেশি বাড়ে নাই। আজকে আবার নতুন করে কিছু স্টককে নিয়ে আসা হয়েছে। এটা কেন হয়? এটা হয় যে স্টকগুলোর প্রাইস বাড়ে নাই, ওখানে আমি আর আপনি অনেক বেশি এন্ট্রি নিচ্ছি, যার কারণে ওটাকে আর বাড়ানো হচ্ছে না। যেগুলোতে আমি আর আপনি কম আছি ওগুলোকে বাড়ানো হচ্ছে। সহজ কথা হচ্ছে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা যে ধরনের স্টক অনেক বেশি আছে ট্রেডিং স্টকে, সেগুলোর প্রাইসকে ডাউন করে রাখা হয়, যাতে বিষয়গুলোকে তারা লসে সেল দিয়ে আবার এই ধরনের স্টকে চলে আসে যেগুলোর প্রাইস এখন আপ হচ্ছে। তো এখানে যখন আবার একটা পর্যায়ে গিয়ে লোড হয়ে যাবে ক্ষুদ্র বিনিয়োগকারী, তখন আবার সেটাকেও আস্তে করে ডাউনে নিয়ে আসে। এটাই মার্কেটে মূলত খেলাটা এটাই হয়। এখন এই খেলার সাথে যে তাল মিলিয়ে চলতে পারে সেটিকে থাকে, আর যে চলতে পারে না সেটিকে থাকে না। 99.99% তাল মিলিয়ে চলতে পারে না, তারা লস করে। এটা এই ধরনের স্টকে আরেকটা বিষয় আমি বুঝি না, সেটা হচ্ছে টপে যে স্টকগুলো উঠে যায় ওগুলোতে কেন আমার এন্ট্রি নিতে হবে? 3 দিনের গ্যাপ, মানে 3-4 দিনের গ্যাপ খোঁজার জন্য আমাদেরকে এন্ট্রি নিতে হবে? আমি দেখছি অনেকেই 5%, 6% বেড়ে গেছে, তারপর গিয়ে এন্ট্রি নিচ্ছে যে খুব দ্রুত প্রফিট হবে। তো আমার কথা হচ্ছে যে এই কাজটা তো আমরা গত 5 বছর, 10 বছর, 15 বছর ধরেই করছি। করার পর আমার এই ধরনের মানে চিন্তাভাবনা নিয়ে স্টক কিনেছি, মানে দ্রুত প্রফিটের আশায়। আমরা কে কী করেছি? কে কয়টা বাড়ি করছেন, গাড়ি করছেন, জায়গা জমি কিনছেন, এর বাইরে এই পুঁজিবাজারে টাকা দিয়ে একজনও, আমার এখানে অন্তত যারা ভিডিও দেখেন একজনও পারেন নাই। তো আপনারা তো কেনার সময় এই স্টকগুলোই কিনছেন, দ্রুত প্রফিট করবেন এই আশায় কিনছেন, তাই না? আমরা এগুলোই তো, এটাই তো করছি এত বছর ধরে। তো মানে আমরা পারতেছি না কেন? অন্য কি মানে মার্কেট থেকে টাকা নিয়ে অন্য কিছু করতে পারতেছেন, তার মানে আমাদের এই চিন্তা চেতনাটা ভুল। এটা বিশ্বাস করার দরকার না। আপনি আপনার 5 বছরের পোর্টফোলিও কোথায় ছিল, কত টাকা নিয়ে মার্কেটে আসছেন, আজকে কত টাকা আছে, শুধু এটুকু একটু ক্যালকুলেশন করলেই উত্তর পেয়ে যাবেন। তার মানে এই ধরনের স্টকের পিছনে মানে সবসময় দৌড়াদৌড়ি করাটা যেটা যে ভুল, এটা আপনি 5 বছরের আপনার পোর্টফোলিও দেখলে বুঝতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ধরনের স্টকের মানে এন্ট্রি নিয়ে সবসময় প্রফিট করা যায় না। সেটা আরও একটা বিষয় আজকে ঘটলো, সেটা আমি বলতেছি। লুজারে হচ্ছে কি, লুজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এটা আসলে ফার্স্ট সিকিউরিটি, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল, এগুলা যে মার্জারের একটা ব্যাপার চলতেছে এবং খুব দ্রুত এটা হয়ে যাবে, হয়তো আগামী সপ্তাহ থেকে হয়ে যাবে।
তো এই কারণে প্রাইসটা আপ হচ্ছে, সরি ডাউন হয়ে যাচ্ছে, প্রাইসটা এখান থেকে পড়ে যাচ্ছে, অনেক খুব দ্রুত পড়ে যাচ্ছে। আর দ্বিতীয় আছে একটা মিউচুয়াল ফান্ড নিয়ে আমি শেষের দিকে বলবো, মিউচুয়াল ফান্ড বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি নিয়ে। ব্যাংক নিয়ে শুধু আমি এটুকু বলি, ব্যাংক এই 5টা ব্যাংক তো একত্রিত করবেই, গভর্নমেন্ট অলরেডি কাজ শুরু করছে, শুধু অনুমতি পেলেই তারা এটাকে মার্জার করবে। আর এর বাহিরেও আরও কয়েকটা ব্যাংকের ব্যাপারে নিরীক্ষা চলতেছে, বাংলাদেশ ব্যাংক থেকে অডিট হচ্ছে, অডিট হওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে কিছু ব্যাংক আছে খুব ভয়ঙ্কর অবস্থা, ওরা অবশ্য পুঁজিবাজারে লিস্টেড না, যেমন সিটিজেন ব্যাংক, আপনারা হয়তো অনেকে নামও শুনেন নাই, পদ্মা ব্যাংক, এর আগে পদ্মা ব্যাংকের অন্য একটা নাম ছিল, সেটাকে ওই অবসায়ন করে দেওয়া হয়েছে ওই ব্যাংকটাকে, তারপর পদ্মা নাম ধারণ করেও কিছুই করতে পারে নাই। এরপরে আরও আছে আপনার মেঘনা ব্যাংকও আছে, মেঘনা ব্যাংক। বিগত সরকার আমলে মানে শেখ হাসিনার সরকার 3-4টা জিনিস খুব বেশি করে ফেলছে, এর মধ্যে প্রচুর পরিমাণে ব্যাংক দিয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিয়েছে, আর টেলিভিশন চ্যানেল দিয়েছে। তিনটার অবস্থা খুব করুণ, এখন খুব ভয়ঙ্কর অবস্থা। এখন কিছু কিছু প্রাইভেট চ্যানেল আছে, তাদের বেতন স্টাফের বেতন দিতে পারে না, পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে। কিছু ব্যাংক আছে মানে ব্যাংকে চাকরি করার যে একটা মানে ছিল আগে, মানে যে ব্যাংকে চাকরি করে, এখন পরিস্থিতি এমন হয়ে গেছে, এই যে আল আরাফা ইসলামী ব্যাংক, তার 1500 কর্মীর মধ্যে 1100 পরীক্ষা নিছে, 600 রেখে বাকিদেরকে চাকরি থেকে আউট করে দিচ্ছে। এইগুলো এক ব্যাংকের বিষয়, মানে এখন ব্যাংকের চাকরিটা কাঁচা গ্লাসের মতো হয়ে গেছে, পড়ে গেলে যে কোনো মুহূর্তে চাকরি চলে যেতে পারে। এবং আরও অনেকগুলো বেসিক ব্যাংক, আর ইউনিয়ন, অন্য অন্য ব্যাংকগুলো, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, এরকম অনেক ব্যাংক আছে যেগুলো ভয়ঙ্কর অবস্থা। এরপর প্রাইভেট বিশ্ববিদ্যালয় অহরহ, মানে 63 না 65টা আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ওই প্রত্যেক বছর আসলেই ইউজিসি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, তারা নোটিশ দেয় এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন না। তাহলে তোমরা অনুমতি দিয়েছে কেন? ওগুলো চলে কীভাবে? মানে যত রকমের বাটফারি আছে সব এখানে আছে। এরপর টেলিভিশন চ্যানেল তো বললামই। তো শেখ হাসিনা সরকার এই কাজগুলো খুব ভালোভাবে করতে পারছে। এরপর আমি যদি ভ্যালুতে আসি, বিএসসি, বিশ্বাসারি, ওরিয়ন ইনফিউশন, আইএসএন, বলিয়ামা হচ্ছে ডোমিনিজ স্টিল, বিশ্বাসারি, সাউথ ইস্ট ব্যাংক, সিটি ব্যাংক। ব্যাংকের বিষয়ে আর একটা বলবো, ব্যাংক কিন্তু যে কোনো ব্যাংক থেকে কিন্তু স্মার্ট মানি বের হয় নাই, এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে। এখন আর 1000 কোটি টাকার উপরে ভলিউম কিন্তু হচ্ছে না, ব্যাংকে স্মার্ট মানি এখনও আছে, ওরা কিন্তু বের হতে পারে না। ব্যাংক কিন্তু যে কোনো মুহূর্তে, হয়তো নিউজের কারণে ব্যাংক এখন পড়ে আছে, ভালো ব্যাংকের কিছুই হয় নাই, ভালো ব্যাংকগুলো তাদের জায়গায় ঠিক আছে। আপনাদেরকে একটা, যারা আমার ভিডিও শোনেন, আপনাদেরকে একটা কথা পরিষ্কারভাবে বলে দিই, যারা বলে যে ভালো শেয়ারের দাম বাড়ে না, তার মানে ওই লোক খারাপ শেয়ার কিনে প্রফিট করছে। ওনাকে জিজ্ঞেস করুন উনি গত 5 বছরে কী কী করছে, গত 10 বছরে কী করছে, গত 20 বছরে উনি কী করছে। ভালো শেয়ার মানে যেগুলো খুব দ্রুত বাড়ে দাম, এগুলো কিনে উনি কী কী করছে, এই প্রশ্নটা করবেন যখনই বলবো যে ভালো শেয়ারের দাম বাড়ে না। আর ওনাকে 52 সপ্তাহের মধ্যে আপ ডাউনটা দেখিয়ে দিবেন, তাহলে উত্তর পেয়ে যাবে যে আসলে বাড়ে কি বাড়ে না, কত পার্সেন্ট উনি প্রফিট চায় বাজার থেকে। এরপর হচ্ছে ট্রেডে হচ্ছে বিশ্বাসারি, বিএসসি, সোনালী পেপার, ওরিয়ন ইনফিউশন। ইন্ডেক্স পজিটিভ করে রাখা হয়েছে বেক্সিমকো ফার্মা 4.95, কোহিনুর 0.85, সিটি ব্যাংক 0.72, আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইসলামী ব্যাংক 4.53, স্কয়ার ফার্মা 2.70। স্কয়ার ফার্মাটা আরেকটু অপেক্ষা করতে হবে, দেখুন নজরে রাখুন, এই মুহূর্তে পজিটিভভাবে চিন্তা না করে শুধু একটু মানে দেখা, এটুকু আর কিছু না। র্যানেটা 1.93, ব্রাক ব্যাংক 1.45, জিপিটাও নজরে রাখতে পারেন। এই মুহূর্তে এন্ট্রি নয়, মানে স্কয়ার ফার্মা, জিপি, এগুলোকে আপনি আপনার হিসেবের মধ্যে নিয়ে রাখেন, খাতা লিখে রাখেন, কিন্তু এই মুহূর্তে কোনো কিছু করার দরকার নাই। এই হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান। আমি খুব বেশি খারাপ বলবো না, কিছু স্টক মোটামুটি ভালো করছে, অবশ্যই করছে আজকে, বিশেষ করে লো ফেডের কিছু স্টক। তবে বিগত দিনে যে লো ফেডের যে স্টকগুলোর প্রাইস বাড়ছে সেগুলো কিন্তু প্রাইস। আরেকটা বিষয় আমি বলে রাখি, ইন্স্যুরেন্স, আজকে লুজারে কিন্তু অনেকগুলো ইন্স্যুরেন্স আছে। ইন্স্যুরেন্সটা আজকে বাড়ে না কেন? হঠাৎ করে একদিন বাড়ছে, বাড়ার পর কেন পড়ে গেল? এটা তো একটা ব্যাখ্যা থাকতে হবে, তাই না? ইন্স্যুরেন্সগুলো কেন দাম আজকে বাড়লো না? বিষয়টা হচ্ছে, ইন্স্যুরেন্স যখন গতকালকে বাড়ছে সবগুলোতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা লোড নিয়েছে। মোটামুটি স্মার্ট মানে যে গ্রুপ ইন্স্যুরেন্স সেক্টর গতকাল বাড়াইছে, সেই গ্রুপ দেখছে যে বাহ ভালো, তো মোটামুটি
আমার আর আপনার মতো অনেকে এন্ট্রি নিছে যে 5% 6% দাম বাড়ার পরে বাস আজকে ফালা রাখছে, আজকে আর সেটাকে টেনে তোলে না। একদিনে কি প্রফিট টেক করছে? ইন্স্যুরেন্স গতকালকে যে সবগুলো ইন্স্যুরেন্স বাড়লো এখানে কি প্রফিট টেক হয়েছে নাকি? বড়রা কি প্রফিট টেক করছে যে আজকে দাম বাড়বে না? আসলে বিষয়টা হচ্ছে ওই যে দাম বাড়ার সময় ক্ষুদ্র বিনিয়োগকারী আমরা এন্ট্রি নিয়েছি, যার কারণে বাড়া হয় না আর বাড়ে নাই। আর ট্রেডিং স্টকের ক্ষেত্রে এন্ট্রি নেবেন, এটা একটা আমি বলি, সেটা হচ্ছে যে স্টকগুলো প্লে হয়েছে আগে এখন পড়ে আছে, 15-20 দিন সময় লাগতে পারে বা 1 মাস সময় লাগতে পারে প্রফিট টেক করতে, কিন্তু এখন পড়ে আছে আর পড়বে না মোটামুটি। একটা এখানে একটা অ্যানালাইসিস করে ওই ধরনের স্টকে আপনারা পজিটিভভাবে চিন্তা করতে পারেন। যেটা বেড়ে গেছে সেদিকে তাকানোর দরকার নাই, যেটা বেড়ে গেছে ওটা বেড়ে গেছে, যেটা আগে বাড়ছিল এখন পড়ে আছে, এরকম অনেক আছে না। ইঞ্জিনিয়ারিং সেক্টরের আছে, আপনার সিরামিক্সের একটা আছে, ইঞ্জিনিয়ারিংয়ের একটা স্টক আছে, আমি নাম বললাম না, সিরামিক্সের একটা স্টক আছে, তারপরে যায় ইঞ্জিনিয়ারিং একটা না 5-6টা স্টক আছে এরকম ভালো করছে, এখন পড়ে আছে চুপচাপ, ওগুলোকে টার্গেট করেন। যেটা বেড়ে গেছে সেদিকে তাকানোর দরকার নেই। তো সব কিছু মিলিয়েই আজকের মার্কেটটা মোটামুটি আমি বলবো যে ঠিক ছিল। মার্জিন ঋণের যে প্রভাবটা সেটা খুব বেশি প্রভাব আসলে এখানে তেমন কিছু নাই। মার্জিন ঋণ নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আগামী দিনে একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ আগামী দিনগুলোতে মার্জিন নিয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যাবে না, এটা হচ্ছে মূল বিষয়। তো আর মার্জিন দেওয়ারও দরকার নাই, এটা ভালো কাজ করছে। যদি বন্ধ করা যেত মার্জিন ঋণটা তাহলে আরও ভালো হতো। তারপর আমি এটাকে ধন্যবাদ দেব কমিশনকে প্লাস সংস্কার কমিটিকে, যে তারা অনেকটা মানে টাইট পজিশনে নিয়ে আসছে মার্জিন রুলকে, এটা পজিটিভ। এবং 10 লাখ টাকার কথা বলা হয়, 5 লাখ টাকার কথা বলা হয়েছে, ন্যূনতম 5 লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে, তাহলে মার্জিন ঋণ পাবে। আসলে এটা করা দরকার ছিল 20 লাখ টাকার উপরে, 20 লাখ টাকার উপরে করার দরকার ছিল, তাহলে আরও বেশি ভালো হতো। অহরহয় 2010 সালের ক্ষত এখনও, এই মার্জিন ঋণের ক্ষত এখনও কিন্তু মার্কেট বহন করতেছে। আর একটা হচ্ছে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি। বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরিতে কী বলে মার্জিন নিয়ে আপনি বিনিয়োগ করতে পারবেন না। তারপরে যায় এই ক্যাটাগরিতে আপনি বিনিয়োগ করতে পারবেন না যার পি 30-এর উপরে আছে, পি রেশিওটা 30 হলে তাহলে আপনি মার্জিন পাবেন। এছাড়া মানে মোটামুটি ভালো, আমি এটাকে খুবই সাধুবাদ জানাই। এটা খুব পজিটিভ মার্কেটের জন্য, আগামী দিনের মার্কেটের জন্য, স্থিতিশীল একটা মার্কেটের জন্য এটা খুবই পজিটিভ। তো দেখা যাক সামনের দিনগুলো কি হয়। আপনারা খুব বেশি অস্থিরতা নয়, প্রফিট করার সময় আছে, অবশ্যই আছে। হ্যাঁ, মার্কেট এক মুহূর্তে ডাউনে যাচ্ছে, একটু ওয়েট করাই ভালো, একটু ওয়েট করাই ভালো। ভালো স্টক যদি হয় একেবারে মানে ডিভিডেন্ড বেস, তাহলে মানে এভারেজের বিষয়গুলো আপনারা চিন্তা করতে পারেন বা নতুন করে এন্ট্রি। কিন্তু ট্রেডিং স্টকের ক্ষেত্রে যেহেতু ইন্ডেক্সের সাথে সরাসরি সম্পর্ক, ইন্ডেক্স পজিটিভ তারা পজিটিভ, ইন্ডেক্স নেগেটিভ তারা নেগেটিভ, ট্রেডিং স্টকগুলো। তো সুতরাং এক্ষেত্রে ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ইন্ডেক্সের আজকে যে ক্যান্ডেলটা আমি যদি বলি, এটা ভলিউমটাও আমার কাছে ভালো মনে হচ্ছে, ক্যান্ডেলটা খুবই পজিটিভ, যদিও লাল, মানে নিচে ফালায় কালেকশন করার চেষ্টা করছে, যতটুকু পারছে করছে, উপরে চলে গেছে। আগামী সপ্তাহে আমরা পজিটিভ কিছু দেখতে পারি। এখানে এই সপ্তাহে যদি আমি 7টা ওয়ার্কিং ডেজ ধরি, 3টা ওয়ার্কিং ডেজ পজিটিভ ছিল, আর 6টা ওয়ার্কিং ডেজের মধ্যে 3টা পজিটিভ ছিল, 3টা নেগেটিভ ছিল। দুঃখজনক হলেও সত্য, এখান থেকে পজিটিভ ছিল, যতটুকু বাড়ছে এতটুকুতে কিন্তু তার থেকে বেশি কমে গেছে ট্রেডিং স্টক অবশ্যই। তো সব কিছু মিলিয়েই আগামী দিনগুলো মার্কেটের জন্য আশা করি ভালো কিছু হবে। আপনারা সাবধানতার সহিত লেনদেন করবেন, যেহেতু আজকে মার্কেটের শেষ দিন গেল। আশা করি আপনারা ভালোভাবে দিনটা পার করছেন। ভালো থাকবেন সবাই। স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতেছেন তারা জয়েন করতে পারেন। এই জন্য অবশ্যই একটা জয়েন করতে পারেন বলতে এই মুহূর্তে না, সেপ্টেম্বর মাস থেকে, আজকে যেহেতু 20-21 তারিখ, আরও আগামী সপ্তাহটা যাওয়ার পরেই আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে জয়েন করতে পারেন। এই জন্য এন্ট্রি ফি দিতে হবে। আর এই ফেড গ্রুপে ফান্ডামেন্টাল স্টক নিয়েই কথা বলা হয়, ওই স্টক সাজেশন দেওয়া, এখানে কোনো ট্রেডিং স্টক দেওয়া হয় না। যে স্টক নিয়ে আপনি কমপক্ষে 3 মাস 6 মাস আপনাকে বসে থাকতে হতে পারে, এরকম মন মানসিকতা যাদের আছে তারাই মূলত গ্রুপে জয়েন হতে পারেন। ট্রেড যারা করেন 5 দিন 7 দিন 15 দিন 1 মাস, তাদের জন্য আসলে এই গ্রুপটা না, তারা আসলে এখানে এসে হতাশ হবেন। হাতে লেখা একটা বই আছে, সংগ্রহ রাখতে পারেন। নতুন বিনিয়োগকারী যারা আছেন তারা সংগ্রহ রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।